কলেজে তো পড়ে ফেলেছি অনেক আগেই। আর হচ্ছে মেবি আমি আগেও ক্লাস নিয়েছিলাম এটা মেডিবিতে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো। যাই হোক, আজকে হচ্ছে মানে ওই জিনিসটা আমি ওইভাবে পড়াবো, রিক্যাপিচুলেশন আর কি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি। তাহলে জেনারেল এমব্রায়োলজিতে আমি একদম শুরু থেকে শুরু করবো, লাইক ভাইভাতে কি আস্ক করে, বা হচ্ছে মানে কোথায় কি আস্ক করে, বা রিটেনে কি আসে, সবই আমি মেনশন করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা মানে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ গ্যামিট। যদি তোমরা আরেকটু সায়েন্টিফিক সংজ্ঞা চাও, তাহলে হচ্ছে গ্যামিট ইজ নাথিং বাট লাইক মানে the cells sorry the organs which make sperms and ovums, ওটাই হচ্ছে গ্যামিট। অথবা আবার তোমরা যদি এভাবে বলতে চাও যে the organ which makes male and female sex cells are called gamete, অথবা গ্যামিটকে অন্য কথায় সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গানও বলা হয়। তাহলে যাই হোক, ভাইভাতে তো জাস্ট জিজ্ঞেস করবে যে গ্যামিট কি, মানে যেখান থেকে স্পার্ম আর ওভাম তৈরি হয় সেটাই গ্যামিট। সো হোয়াট ইজ দ্য গ্যামিট ইন কেস অফ মেল অ্যান্ড সরি আমি মনে হয় উল্টা বলছি। দাঁড়া, সরি, এক্সট্রিমলি সরি, আমি আসলে একটু ডিসওরিয়েন্টেড হয়ে উল্টা বলছি। দেখো, হোয়াট ইজ গ্যামিট। মেলের ক্ষেত্রে স্পার্ম হচ্ছে গ্যামিট, আর ফিমেলের ক্ষেত্রে ওভাম হচ্ছে গ্যামিট। ঠিক আছে? তো গ্যামিট হচ্ছে কি, যে সেলটা সেটা হচ্ছে গ্যামিট ইন কেস অফ মেল, আর এটা হচ্ছে ইন কেস অফ ফিমেল, এটা হচ্ছে গ্যামিট। আর হোয়াট ইজ গোনাড। Organs that are primarily responsible for producing gametes are called gonads. So মানে যেখান থেকে মেলের স্পার্ম তৈরি হয় আর যেখান থেকে ফিমেলের ওভাম তৈরি হয় সেটা হচ্ছে গোনাড। অথবা অন্যভাবে চিন্তা করলে স্পার্ম এবং ওভাম এদেরকে হচ্ছে কমনলি বলা হচ্ছিল গ্যামিট। সো তুমি যদি এভাবে বলো, দ্য অর্গানস হুইচ আর রেসপন্সিবল ফর গ্যামিটোজেনেসিস, প্রাইমারিলি রেসপন্সিবল ফর গ্যামিটোজেনেসিস, দোজ আর কল্ড গোনাডস। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানেও আশা করি যে খুব বেশি প্রবলেম হওয়ার কিছু নেই। এগুলো বেসিক কোয়েশ্চেন, বাট এগুলো একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাকে জিজ্ঞেস করা হবে, গ্যামিট কি আর গোনাড কি। তাহলে গ্যামিট হচ্ছে স্পার্ম আর ওভাম, আর গোনাড হচ্ছে টেস্টিস এবং ওভারি। আচ্ছা, ক্রোমোজোম ভার্সেস ক্রোম্যাটিন। আচ্ছা, ক্রোমোজোম কি আর ক্রোমাটিন কি। ওকে, তো আমরা জানি যে আমাদের সবার সেলেই, দাঁড়াও, সরি, হ্যাঁ, আমরা জানি যে আমাদের সবার সেলেই হচ্ছে নিউক্লিয়াস আছে। ওকে, এই হচ্ছে তোমার লাইক টোটাল সেলটা। আর এই হচ্ছে সেলের মধ্যে, সেলকে তো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তো এখন যদি আমরা নিউক্লিয়াসের ভিতরে যাই, নিউক্লিয়াসের ভিতরে তোমরা নিশ্চয়ই নিউক্লিয়াসের ড্রয়িং অ্যান্ড লেবেলিং করেছো। তো নিউক্লিয়াসের ভিতরে এই যে সুতার মতো যে স্ট্রাকচারগুলো দেখা যায়, আচ্ছা, এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? আর এই হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এই হচ্ছে নিউক্লিওলাস। তো এছাড়া এই যে সুতার মতো তোমার যে জিনিসগুলো দেখা যায়, এগুলোকে বলা হয় ক্রোমাটিন, অথবা অনেক সময় ক্রোমাটিন ফাইবারও বলা হয়। তো আর এই যে তোমার একটা ডিভাইডিং সেলে যে এরকম দেখা যায়, এটা তোমরা নিশ্চয়ই সেল ডিভিশন পড়েছো, যে মেটাফেজ দশায় এরকম মাঝখানে অবস্থান করে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো। তো নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলোকে নর্মাল একটা সেল, যে সেলটা ডিভাইড করছে না, সেই সেলে সেই সেলে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো যে এরকম একসাথে গুটি পাকিয়ে থাকে সুতার মতো, এটাকে বলা হয় ক্রোমাটিন। কোষ বিভাজনের সময় যখন সেল ডিভাইড হয়, তখন স্পেশালি মেটাফেজ ধাপে তারা যখন স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তখন যে এই যে অবস্থাটা দেখা যায়, এই অবস্থাটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে আমরা একটু এখানে আবার আসি। ক্রোমাটিন ইজ ইন এ নন ডিভাইডিং সেল, আর ক্রোমোজোম ইট মাস্ট বি ডিউরিং দ্য মেটাফেজ অফ মাইটোসিস। তাহলে এটাই হচ্ছে আমরা মাত্র দেখালাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করি। মানে আমাদের প্রত্যেকটা কোষেই মোট 46টা ক্রোমোজোম আছে। প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে। আর হ্যাপ্লয়েড কোষে আছে 23টা ক্রোমোজোম। তো এখানে জিনিসটা যেটা, আমরা যদি একটা ক্রোমোজোমকে একটু দেখি, লাইক একটা ক্রোমোজোম এরকম হয় আর কি, একটা ক্রোমোজোম এরকম হয়,
তো ক্রোমোজোমটার ভিতরে আসলে কিছুই না, একটা সিঙ্গেল পিস অফ ডিএনএ অনেক প্যাচায় 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 থাকে। তাহলে একটা ক্রোমোজোম ইজ ইকুয়াল টু একটা ডিএনএ, বেসিক্যালি আর কিছু না। তাহলে আমাদের শরীরে যদি 46টা ক্রোমোজোম থাকে, তখন আমরা এটাকে বলবো যে হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে 46টা ডিএনএ আছে। তাহলে সাপোজ এই হচ্ছে একটা হোল ডিএনএ। এখন তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা তো জানোই, যারা ফার্স্ট ইয়ারে আছো তারা হয়তো তাদের জন্য একটু নতুন লাগতে পারে। এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা যে প্রত্যেকটা ডিএনএ অনেকগুলো ফ্র্যাগমেন্টে বিভক্ত। এই প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এক একটা ক্যারেক্টারকে ইন্ডিকেট করে। ডিএনএর যে অংশটুকু শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, ওই অংশকে বলা হয় জিন। ওই অংশকে বলা হয় জিন। যাই হোক, এই কনসেপ্টটা আপাতত মাথায় রাখো, আমরা সামনে আমাদের এটার কাজে লাগবে। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা করে তোমাদেরকে, হোয়াট ডু ইউ মিন বাই হোমোলোগাস ক্রোমোসোম? আচ্ছা, এখানে যে জিনিসটা তোমরা নিশ্চয়ই ক্যারিওটাইপিং নামে একটা ইনভেস্টিগেশনের কথা শুনেছো। তো সায়েন্টিস্টরা কি করে, যে কোনো একটা সেলকে তারা নেয়, এই সেলের ভিতর একটা নিউক্লিয়াসকে তারা আইসোলেট করে। এই নিউক্লিয়াসের ভিতর দেখা যায় কি, এরকম মোট 46টা ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর তারা, আচ্ছা, যেই সেলটা তারা নেয় সেই সেলটা হচ্ছে একটা নন ডিভাইডিং সেল। সো ওই সেলটাতে তো আমি ক্রোমোজোম বলবো না, ওই সেলে আমি ওই অবস্থাটাকে বলবো ক্রোমাটিন। ক্রোমাটিন। যাই হোক, বিজ্ঞানীরা কি করে, একটা সেলকে নেয়, সে সেলের মধ্যে ক্রোমাটিন থাকে, সাপোজ 46টা ক্রোমাটিন থাকে। তারপর তারা সেলকে স্টিমুলেট করে যেন সেলটা ডিভাইড হয়। সেলটা যখন ডিভাইড হওয়া শুরু করে, সেল ডিভিশনের স্টেজগুলো কি কি? ফার্স্টে হচ্ছে তোমার প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ না? এই যে যখন সেলটা মেটাফেজ স্টেজে আসে, তখন তারা সেল ডিভিশনটাকে পজ দিয়ে রাখে। পজ দিয়ে রাখলে তখন তারা সেলের ভিতরে এরকম করে সবগুলো ক্রোমোজোমকে তারা দেখতে পায়। এরপর তারা কি করে, ক্রোমোজোমগুলোর ছবি তোলে, এবং ছবি তোলার পর তারা ক্রোমোজোমগুলোকে এভাবে মানে ক্লাসিফাই করে। কিভাবে ক্লাসিফাই করে একটু দেখো। মোট 46টা ক্রোমোজোমকে তারা একদম সবচেয়ে টল থেকে শুরু করে সবচেয়ে শর্ট পর্যন্ত ক্লাসিফাই করে, টল থেকে শুরু করে শর্ট পর্যন্ত। এভাবে তারা মোট তোমার সবগুলো ক্রোমোজোমকে ক্লাসিফাই করে, পাশাপাশি রাখে। যখন তারা ভাগ করে তখন তারা দেখে কি, যে যদিও ক্রোমোজোম মোট 46টা ছিল, কিন্তু সর্বসাকুল্যে অনলি 23 রকমের ক্রোমোজোম আছে। সর্বসাকুল্যে অনলি 23 রকমের ক্রোমোজোম আছে। অর্থাৎ দেখা গেল কি প্রত্যেক রকমের ক্রোমোজোম দুইটা করে আছে। এভাবে তারা প্রত্যেকটা ক্রোমোজোমকে একদম তাদের লেংথ ওয়াইজ একদম ডিসেন্ডিং অর্ডারে সাজায়। সাজানোর পর এভাবে তারা মোট 23 জোড়া ক্রোমোজোম তারা পেয়ে যায়। তারা দেখে কি, যে আমাদের প্রত্যেকটা কোষে মোট 46টা ক্রোমোজোম থাকলেও ক্রোমোজোমের ভ্যারাইটি আছে মাত্র 23 রকম। অর্থাৎ প্রত্যেক রকমের ক্রোমোজোম দুইটা করে আছে। তাহলে তারপর তারা কি করে, তারা প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ারকে নাম্বারিং করে। সবচেয়ে লম্বা যে দুইটা ক্রোমোজোম একই রকম, তাদেরকে তারা নাম দেয় 1 নম্বর ক্রোমোজোম বা ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম। এরপর তাদেরকে নাম দেয় সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম, এরপর থার্ড পেয়ার অফ ক্রোমোজোম। এভাবে করে একদম 22nd পেয়ার পর্যন্ত যায়, আর লাস্টে থাকে যে সেক্স ক্রোমোজোমটা সেটা। যাই হোক, এই যে একটা সিঙ্গেল পেয়ার, সাপোজ এই হচ্ছে 1 নং পেয়ারের ক্রোমোজোম, 1 নং পেয়ারের ক্রোমোজোম। এই যে 1 নং পেয়ারের ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমকে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তাহলে হোয়াট ইজ হোমোলোগাস ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে দোজ আর দ্য ক্রোমোজোমস দ্যাট আর পার্ট অফ এ সিঙ্গেল পেয়ার। তারা মানে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল হোমোলোগাস ক্রোমোজোম। এখন আমরা হোমোলোগাস ক্রোমোজোমের কয়েকটা 2-3টা ছোট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু জানবো। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি? যে ক্রোমোজোমগুলা মানে একই জোড়ার অন্তর্ভুক্ত, মানে মানে আমাদের তো মোট 23 রকমের ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোম আছে দুইটা করে। তো এই প্রত্যেক রকম ক্রোমোজোম এর মধ্যে যে দুইটা থাকে, এই দুইটাকে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। এখন আমরা হোমোলোগাস ক্রোমোজোমের 2-3টা ছোট ক্যারেক্টারিস্টিক পড়ব। এই যে হোমোলোগাস ক্রোমোজোমটা, মানে এই ক্রোমোজোমগুলো তো একটা মানুষের শরীরে, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম গুলার প্রত্যেকটার একটা আসছে
বাবা থেকে, একটা আসছে মা থেকে। তাহলে each member of a homologous pair, one of it came from father and one of it came from the mother. সাপোজ এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি রাখা হলো, এদের লেংথ একদম সেম, এদের লেংথ একজন আরেকজনের একদম সেম, তাহলে এদের একটা আসছে ফাদার থেকে আর একটা আসছে মাদার থেকে। শুধুমাত্র তারা দেখতেই সেম না, তাদের ভিতরের ক্যারেক্টারিস্টিক্সও সেম। কিভাবে সেম একটু দেখো। আমরা কি বলছি একটু আগে, যে একটা ক্রোমোজোমের ভিতরে কি আছে, ডিএনএ আছে, অনেক প্যাচায় প্যাচায় একটা ডিএনএ আছে। সাপোজ এই হচ্ছে এই ক্রোমোজোমের ভিতরের ডিএনএ, এই হচ্ছে এই ক্রোমোজোমের ভিতরের ডিএনএ। আমরা একটু আগে আরেকটা জিনিস বললাম যে প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএটা, সে ডিএনএটা যে অনেকগুলো ফ্র্যাগমেন্টে ভাগ হয়, সেগুলো কি, প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট হচ্ছে একটা জিন। সাপোজ এই হচ্ছে জিন 1, এই হচ্ছে জিন 2, এই হচ্ছে জিন 3, এরকম। তো এই হচ্ছে এই ক্রোমোজোমের জিনগুলা। আবার সাপোজ এই ক্রোমোজোমে এরকম তোমার জিন 1, জিন 2 এবং জিন 3 আছে। তো এখানে তোমাদেরকে জিন সম্পর্কে একটা ছোট মানে মানে উদাহরণ দেই। প্রত্যেকটা জিন একটা অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে এবং একটা নাউনকে কন্ট্রোল করে। কিভাবে একটু দেখো তুমি। সাপোজ জিন 1 চাচ্ছে যে আমাদের চুলের কালার কিরকম হবে, কালার অফ হেয়ার। জিন 2 চাচ্ছে যে আমাদের আমাদের চোখের রং কি হবে, কালার অফ আই। আর জিন 3 চাচ্ছে আমাদের টোটাল বডি হাইট কেমন হবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে এই জিনগুলোর কাজ। কিন্তু আলটিমেটলি এই জিনের জন্য ওই মানুষটার শরীরে কোন ক্যারেক্টারটা এক্সপ্রেস হইতে চায় সেটাকে বলা হচ্ছে নাউন। যেমন এই মানুষের ক্ষেত্রে জিন 1 চাচ্ছে যে তার চুলের রংটা হোক, মানে এই জিনটা চাচ্ছে তার চুলের রং হোক ব্ল্যাক, এই জিনটা চাচ্ছে যে তার চোখের রং হোক ব্লু, চাচ্ছে যে তার হাইটটা হোক শর্ট। ওকে, তো যাই হোক, হোমোলোগাস ক্রোমোজোমের ক্যারেক্টারটা যেটা, এই ক্রোমোজোমগুলার সেম জায়গায় সেম অ্যাডজেক্টিভওয়ালা জিন অবস্থান করে, সেম জায়গায় সেম অ্যাডজেক্টিভওয়ালা জিন অবস্থান করে। তাহলে এই ক্রোমোজোমেরও জিন 1 চাবে যে মানে মানে এই ক্রোমোজোমেরও জিন 1 চুলের রং নিয়ন্ত্রণ করবে, এই ক্রোমোজোমেরও জিন 2 চোখের রং নিয়ন্ত্রণ করবে, আর এই চুলেরও জিন 3 হাইট নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা হোমোলোগাস ক্রোমোজোমের কয়টা ক্যারেক্টার পাইলাম? এক, ওয়ান ফ্রম দ্য ফাদার অ্যান্ড অ্যানাদার ফ্রম দ্য মাদার। 2 নম্বর ক্যারেক্টার কি পাইলাম দেখো, তারা একদম সেম হাইট হবে, একদম সেম এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, সেম হাইট। এবং 3 নাম্বার, সেম জিনস। সেম জিনস মানে হচ্ছে ক্রোমোজোম মানে একই জোড়ার একটা ক্রোমোজোমের পুরা লেংথ জুড়ে যেই জিনগুলো আছে, তার পার্টনারের মানে তার পার্টনারেরও ঠিক একই জিনগুলো আছে। একই জিন বলতে একই অ্যাডজেক্টিভ সম্মত জিন আছে। তাহলে এগুলা যদি ফুলফিল করতে পারে ক্রাইটেরিয়াটা, তাহলে সেটাই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তাহলে আমি কি বললাম, হোমোলোগাস ক্রোমোজোমটা ওকে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসি। দাঁড়াও, আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম যখন জিজ্ঞেস করবে তোমাদেরকে যে কি হোমোলোগাস ক্রোমোজোম, তোমরা জাস্ট মানে এভাবে বলবা, দে আর দ্য মেম্বার্স অফ দ্য সেম পেয়ার অফ ক্রোমোজোমস, one of them came from father, one of them came from mother, and they contain the same genes. সেম জিন বলতে কি, তারা সেম ক্যারেক্টারিস্টিককে নিয়ন্ত্রণ করবে, ক্যারেক্টারিস্টিক ইন্ডিকেট করবে, ক্যারেক্টারিস্টিক নট দ্য ক্যারেক্টার। ওকে, আচ্ছা ওয়েট, আমি মনে হয় ভুল বলছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাউন, সরি, মানে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এক্সট্রিমলি সরি। তাহলে তাহলে প্রত্যেকটা জিনের দুইটা কাজ থাকে, তারা একটা ক্যারেক্টারিস্টিককে ইন্ডিকেট করে, ক্যারেক্টারিস্টিককে ইন্ডিকেট করে হুইচ ইজ নাউন। দেন আলটিমেটলি ওই জিনটার জন্য ওই লোকটার শরীরে ওই ক্যারেক্টারিস্টিকটা কি ক্যারেক্টার নিয়ে প্রকাশ পায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি বুঝলাম, যে এই দুইটা ক্রোমোজোম হোমোলোগাস হবে তখনই যদি এগুলার সবগুলা জিন একই নাউনকে ইন্ডিকেট করে, অর্থাৎ যেই জায়গায় এখানে চুলের রং ইন্ডিকেট করছে, এখানেও সেখানে চুলের রং ইন্ডিকেট করছে, যে জায়গায় এখানে চোখের রং ইন্ডিকেট করছে, এখানেও সেখানে চোখের রং ইন্ডিকেট করছে, এভাবে। এখন এরপরের কনসেপ্টটা আসে যে হোয়াট ইজ হোমোজাইগাস ক্রোমোসোম। হোয়াট ইজ ভাইয়া হোমোজাইগাস? দুইটারই কি নাউন সেম? হ্যাঁ, শুধু নাউনটা সেম,
অ্যাডজেক্টিভ কিন্তু সেম হইতেও পারে না হইতে পারে, আমি কিন্তু এখনো সেটা বলি নাই। ওকে, এখন আমি সেটা ওকে ভাইয়া। বলি নাই। ওকে, এখন দেখো একটা আহ, একটা ক্রোমোজোমের যেই জায়গাতে একটা জিন অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় ওই জিনের জন্য অবস্থান কৃত জায়গা, অথবা ইংলিশে আমরা এটাকে বলি লোকাস। তো এখানে হচ্ছে কি বেসিক্যালি, এখানে জিন ওয়ানের যে লোকাস, এখানেও জিন ওয়ানের একই লোকাস, এখানে জিন টু এর যে লোকাস, এখানেও জিন টু এর একই লোকাস। অর্থাৎ চুলের রং নিয়ন্ত্রণকারী জিন এই দুই জায়গাতেই একই লোকাসে আছে, একই লোকাসে আছে। অন্যভাবে বলতে গেলে এই দুইটা ক্রোমোজোমে সমস্ত জিন একই লোকাসে অবস্থান করে, এজন্য এদেরকে হোমোলোগাস বলা হয়। এখন তাইলে একটা লোকাসে যে জিনটা থাকবে, সেই জিনটা শুরুতে একটা ক্যারেক্টারিস্টিককে নিয়ন্ত্রণ করবে, ক্যারেক্টারিস্টিক অর্থাৎ নাউন। বাট আলটিমেটলি সেই জিনটা যখন এক্সপ্রেস হবে তখন কিন্তু সে একটা অ্যাডজেক্টিভ এক্সপ্রেস করবে, অর্থাৎ ডি হবে, সরি, একটা অ্যাডজেক্টিভ হয়ে সে এক্সপ্রেস হবে। অর্থাৎ ধরো এই জিনটা যদি চুলের রং নিয়ন্ত্রণ করে, এক্সপ্রেশনটা হবে হয় ব্ল্যাক, অথবা ধরো গ্রে, অথবা ব্রাউন, অথবা ব্লন্ড, যাই বলো, ঠিক আছে। এই যে তোমার একটা লোকাসে থাকা জিন যেই অ্যাডজেক্টিভটা এক্সপ্রেস করতেছে সেটাকে বলা হয় ওই জিনের অ্যালিল, সেটাকে বলা হয় ওই জিনের অ্যালিল। এখন তাহলে আমি কি বললাম একটু দেখো, পাশাপাশি থাকা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলো অবশ্যই সেম হইতে হবে, কোন সেন্সে, যে তারা একই নাউনকে ইন্ডিকেট করবে, কিন্তু নট নেসেসারি যে তারা একই অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করবে। অর্থাৎ দুইটা জিনই চুলের রং নিয়ন্ত্রণ করবে পাশাপাশি, কিন্তু দুইজন একই রং নাও চাইতে পারে। এই যে দুইজন যে রংটা চাচ্ছে, এইগুলাকে বলা হয় একজন আরেকজনের অ্যালিল। ধরো এই জিনটা যদি চায় যে ব্লন্ড হেয়ার, তাহলে তার অ্যালিল হবে ব্লন্ড হেয়ার। আর এ যদি চায় ব্ল্যাক হেয়ার, তাহলে তার অ্যালিল হবে ব্ল্যাক হেয়ার। যদি দুইটা ক্রোমোজোমের অ্যালিল অর্থাৎ অ্যাডজেক্টিভ, মানে সরি, দুইটা জিনের অ্যালিল অথবা অ্যাডজেক্টিভ যদি সেম হয়, তখন আমি সেটাকে বলবো হোমোজাইগাস। অর্থাৎ হোমোলোগাস তখনই বলবো যদি দুইটা জিনই চুলের রং নিয়ন্ত্রণ করে, আর হোমোজাইগাস বলবো যদি দুইটা জিনই চুলের রংটা একই হোক সেটা চায়। কিন্তু যদি এ চায় যে চুলের রংটা হয়তো ব্ল্যাক, আর এ চায় যে চুলের রংটা হয়তো ব্লন্ড, তখন এটাকে আমি বলবো হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস। আশা করি এই কথাটা বুঝতে পারছো সবাই। একটু এটা খুবই ইম্পর্টেন্ট, কেন, কারণ ভাই জিজ্ঞেস করে। তাহলে আমরা কিছু ওয়ার্ড নতুন শিখলাম, আর একটু একটু তাহলে এখন জানি কি থাকে। ক্রোমোজোম, একটা ক্রোমোজোমে অনেকগুলা লোকাস থাকে, লোকাস, প্রত্যেকটা লোকাসে থাকে একটা করে জিন। আর এই জিনটা যে ক্যারেক্টারটা এক্সপ্রেস করতেছে সেটাকে বলা হয় ওই জিনের অ্যালিল বা ওই লোকাসের অ্যালিল, ঠিক আছে। তো যেই ক্রোমোজোমগুলার একই লোকাসে একই জিন থাকে ওদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর যেই ক্রোমোজোমগুলার, আর অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোমগুলার যে কোনো এক জোড়া জিন যদি একই অ্যালিল প্রকাশ করে, একই অ্যাডজেক্টিভ প্রকাশ করে, তাদেরকে বলা হয় হোমোজাইগাস। তাহলে আশা করি হোমোজাইগাস আর হোমোলোগাস এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। তাহলে হোমোজাইগাস ক্রোমোজোম হবার জন্য, সরি, ক্রোমোজোমের জন্য হোমোজাইগাস না, হোমোজাইগাস জাস্ট জিনের জন্য। কারণ একটা ক্রোমোজোমে তো অসংখ্য জিন থাকে, সবগুলা জিন হোমোলোগাস হইতে পারে, কিন্তু হোমোজাইগাস হওয়াটা খুবই আনলাইকলি। কারণ আমাদের মানুষের মধ্যে অনেক ভেরিয়েশন। আমার বাবার যে 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের যে 1 নম্বর ক্রোমোজোম, এখানে একই জিন আছে, একই লোকাসে একই জিন আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যে সেম হবে এক্সপ্রেসড অ্যাডজেক্টিভটা সেটা নট নেসেসারিলি। এজন্য হোমোজাইগাস জিন বলা হয় আর হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তাহলে টার্মটা তোমরা একটু খেয়াল রাখবা। একটু কমপ্লিকেটেড বা কনভলিউটেড লাগছে হয়তো, বাট আশা করি যে তোমরা এটা আগেও হয়তো কিছু আইডিয়া ছিল, ইন্টারেও তোমরা হয়তো পড়ছিলা। জাস্ট এভাবে মনে রাখবা যে একটা জিন যেই ক্যারেক্টারিস্টিকটা নিয়ন্ত্রণ করতে চায়, যেমন হাইট, ওয়েট, কালার, এটা হচ্ছে নাউন। এইগুলাতে যদি মিল থাকে দুইটা ক্রোমোজোমে, তাহলে সেটা হচ্ছে হোমোলোগাস। আর যদি
তারা যেই ক্যারেক্টারটাকে নতুন করে চাচ্ছে সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যালিল। যদি অ্যাডজেক্টিভটাও সেম হয়ে যায় তখন ওইটাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি সেম না হয় তাহলে হেটারোলোগাস আর হেটারোলাইগাস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে যাই। What do you mean by the terms diploid and haploid and what is N, 2N etc. ঠিক আছে, তাহলে আমরা শুরুতে একটা এরকম একটা সেল দেখছিলাম যেখানে ক্রোমোজোম কয়টা ছিল, 46টা। বাট আলটিমেটলি ক্রোমোজোম, আচ্ছা এই সেলে হচ্ছে 46টা ক্রোমোজোম। এখানে কয় কয় রকমের ক্রোমোজোম আছে? 23 রকমের ক্রোমোজোম আছে। কয়টা করে? 2টা করে। আর এই কোষটা একটু দেখো, এই কোষে ক্রোমোজোম আছে 23টা, কিন্তু যদি জিজ্ঞেস করে কয় রকম আছে, উত্তর কিন্তু একই হবে, 23 রকম, জাস্ট প্রত্যেকটা আছে একটা করে। তাহলে এই যে সংখ্যাটা 23, এই সংখ্যাটাকে বলা হয় মানে ক্রোমোজোমের গুণিতক অথবা এন। এটা এক একটা স্পিসিসের জন্য এক একটা। মানুষের জন্য এই সংখ্যাটা এন, অন্য কোনো স্পিসিসের জন্য এই সংখ্যাটা ডিফারেন্ট। তো মানুষের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে এই এনটা কনস্ট্যান্ট 23। এটার মানেটা কি? আমাদের প্রত্যেকটা কোষেই, সেটা ডিপ্লয়েড হোক হ্যাপ্লয়েড হোক, 23 রকমের ক্রোমোজোম থাকবে, 23 রকম, 23 ভ্যারাইটি। কিন্তু যদি জিজ্ঞেস করে কয়টা আছে, তখন আমাদের সাথে আরেকটা এই গুণিতকটা অ্যাড করতে হবে। প্রত্যেকটা 23 রকম ক্রোমোজোম যদি এক একটা 2টা করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোষে যদি 23 রকম ক্রোমোজোম প্রত্যেকটা 2টা করে কপি থাকে, তখন সেটাকে বলা হবে ডিপ্লয়েড কোষ। কিন্তু যদি একটা করে থাকে, তখন সেটাকে বলা হবে হ্যাপ্লয়েড কোষ। এছাড়া যদি প্রত্যেকটা যদি 3টা করে থাকে, তখন সেটাকে বলা হবে ট্রিপ্লয়েড কোষ। যদি প্রত্যেকটা 4টা করে থাকে, ওটাকে বলা হবে টেট্রাপ্লয়েড কোষ। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড মানে বুঝতে পারছো, আর এন ও বুঝতে পারছো। তো 2n মানে হচ্ছে বেসিক্যালি ডিপ্লয়েড, কারণ প্রত্যেকটা আছে 2টা করে। আর শুধু n মানে হচ্ছে একটা করে আছে, সো এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে n হচ্ছে ক্রোমোজোমের গুণিতক। এটা হচ্ছে যে কয় রকমের ক্রোমোজোম আছে আমাদের প্রত্যেকটা কোষে। আমাদের প্রত্যেকটা কোষেই কিন্তু এই মোট 23 রকমের ক্রোমোজোম থাকে। এমন না যে আমাদের পুরো বডিতে ছড়ায় ছিটে আছে এই ক্রোমোজোমগুলা। আমাদের শরীরের প্রত্যেকটা সেলেই প্রত্যেকটা ক্রোমোজোম থাকে, প্রত্যেক রকমের ক্রোমোজোম থাকে। যেই কোষে প্রত্যেকটা ক্রোমোজোম 2টা করে থাকে, সেটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। আর যেই কোষে প্রত্যেকটা ক্রোমোজোম একটা করে থাকে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আচ্ছা, এরপরে, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি আর কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাদ যাচ্ছে কিনা। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বললাম। আচ্ছা, এখন এখন তোমাদের এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ড্র এন্ড লেবেল আ ক্রোমোজোম। এটা তোমরা সবাই জানো, আগেও আঁকছো, এটা আমি আর এলাবোরেট করতেছি না। জাস্ট যখন ক্রোমোজোম বলবে তখন এভাবে এঁকে দিবা আর কি। দুই পাশে 2টা থাকবে আর কি, শর্ট আর্ম থাকবে, লং আর্ম থাকবে, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, আর এক পাশে থাকবে স্যাটেলাইট। বেসিক্যালি এই হচ্ছে নিউক্লিওলাস। তো তো দেখা যায় কি ক্রোমাটিনটা এরকম লেগে থাকে, যেই প্রান্ত দিয়ে লেগে থাকে সেই প্রান্তকে বলা হয় স্যাটেলাইট। আচ্ছা, এখন আসি ক্রোমাটিন কি আর ক্রোমাটিড কি। ক্রোমাটিন আর ক্রোমাটিড। ক্রোমাটিন হচ্ছে আমরা যেটা একটু আগে দেখাছিলাম, একটা নন ডিভাইডিং সেল এরকম সুতার মতো যে থাকে, ওইটা হচ্ছে ক্রোমাটিন। আর ডিভিশনের সময় প্রত্যেকটা ক্রোমাটিন 2 ভাগে ভাগ হয়ে যায়, দেন আমরা এটাকে বলি ক্রোমোজোম, তাই না? তো এই ক্রোমোজোমের যে 2টা অর্ধেক, এই প্রত্যেকটা অর্ধেককে বলা হয় এক একটা করে ক্রোমাটিড। তাহলে এই প্রত্যেকটা ভাগকে বলা হয় একটা করে ক্রোমাটিড। আর শুরুতে যে সুতার মতো পেঁচানো অংশটা থাকে, এটাকে বলা হয় ক্রোমাটিন। আচ্ছা, ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো। What do you mean by autosome and sex chromosome? ওকে, এটা হচ্ছে কি, আমাদের শরীরে তো আমাদের শরীরে অনেক রকম ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা, একটু আরেকবার দেখি, একটু নাউন আর অ্যাডজেক্টিভ দিয়ে আরেকবার একটু চিন্তা করি। ধরো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমার হাইট, এটা অ্যাডজেক্টিভ সাপোজ শর্ট। একটা ক্যারেক্টারিস্টিক ধরো ওয়েট, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার হেভি। একটা ক্যারেক্টারিস্টিক সাপোজ হচ্ছে হেয়ার কালার, এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে সাপোজ ব্ল্যাক। একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ধরো ভয়েস, এটা হচ্ছে তোমার ধরো ডিপ। ঠিক আছে,
এরকমই আরেকটা নাউন বা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে জেন্ডার অথবা সেক্স। এটা ধরো আমার ক্ষেত্রে মেল, কারো ক্ষেত্রে ফিমেল। তো হচ্ছে কি এইগুলা, এই ক্যারেক্টারিস্টিক গুলা সবগুলাই কোনোটাই এক একটা এক এক ক্রোমোজোমে থাকে, একদম 1 নম্বর জোড়া থেকে শুরু করে 23 নম্বর জোড়া, যে কোনো জোড়ায় থাকতে পারে। আর এটা অলওয়েজ থাকে 23 নম্বরে। মানে শোনো, এমন না যে এগুলো এক এক মানুষে মানে এক এক জায়গায় থাকে, তা না। আমি যেটা বললাম যে এগুলা থাকে 1 থেকে 23-এ। আর সেক্স ক্রোমোজোমটা, মানে সেক্স ক্রোমোজোম মানে কি, মানে একটা মানুষের জেন্ডার নিয়ন্ত্রণকারী যে জিনটা, সে জিনটা থাকে শুধুমাত্র 23 নম্বর ক্রোমোজোমে, ঠিক আছে? তো 23 নম্বর ক্রোমোজোমকে আমরা এজন্য বলি সেক্স ক্রোমোজোম। তোমরা যদি একটু অন্যভাবে চিন্তা করো, মানে এটা কিন্তু আলাদা কিছু না। হাইট, একটা মানুষের হাইট যেই ক্রোমোজোমে থাকে, সব মানুষে, পৃথিবীর সব মানুষে কিন্তু সেটা সেই ক্রোমোজোমই। ঠিক একইভাবে একটা মানুষের জেন্ডার নিয়ন্ত্রণকারী জিন যেই ক্রোমোজোমে থাকে, 23 নম্বর ক্রোমোজোমে, পৃথিবীর সমস্ত মানুষেরও এটা ওই ক্রোমোজোমেই আর কি। জাস্ট জেন্ডার যেহেতু অনেক বড় একটা ক্যারেক্টার, এজন্য জেন্ডারকে আলাদা করে একটা ক্রোমোজোম, জেন্ডার নামে একটা আলাদা ক্রোমোজোম দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? অবশ্য আরেকটা জিনিস আছে, সেটা কি, অন্য কোনো ক্রোমোজোম 1 থেকে 22 এক পেয়ারের সাথে, মানে প্রতি পেয়ারের এক মেম্বারের সাথে আরেক মেম্বারের কোনো মানে এক্সটার্নাল তফাৎ নেই, বা বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। যাদের মানে যারা ফিমেল এক্স এক্স, ওদেরও কিন্তু দুইটা, মানে যে সেক্স ক্রোমোজোম দুইটা দেখতে একই রকম। শুধু ফিমেলের, শুধু মেলের ক্ষেত্রে হচ্ছে একটা পার্থক্য। মেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের একটা পেয়ার হচ্ছে এরকম, আর একটা পেয়ার হচ্ছে একটু এরকম, মানে একটা দিকে একটু কম আর কি, ঠিক আছে? তো এজন্য হয়তো হইতে পারে। বাট হোয়াট ইজ অটোজোম এন্ড হোয়াট ইজ সেক্স ক্রোমোজোম? Autosomes are the chromosomes that may control any character but not the gender. আর সেক্স ক্রোমোজোম কি? It may control many characters but it also controls the gender of the person. তাহলে যদি সংজ্ঞার মতো করে একটু লিখে নিতে চাও, autosomes are the chromosomes which may control any character but not the gender. আর সেক্স ক্রোমোজোমের সংজ্ঞাটা যদি লিখতে চাও, they are the chromosomes which may contain which may control many character including gender অথবা sex of the person. তাহলে আশা করি তোমরা অটোজোম আর সেক্স ক্রোমোজোমের পার্থক্যটা বুঝতে পারছো। শোনো, মাঝে যদি না বুঝতে পারো ইন্টারাপ্ট করো, সমস্যা নেই। এগুলো যেহেতু আগে হয়ে যাওয়া জিনিস, এজন্য আমি খুব একটা সময় নিচ্ছি না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে তোমার এরপরে যে কোশ্চেনগুলো আসে, মাইটোসিস এবং মিওসিসের স্টেজগুলা, এগুলো আমি এলাবোরেট করব না। মাইটোসিসটা সম্ভবত তোমরা তো সবাই খুব ইন্টারমিডিয়েট ক্লাস 6-7 থেকে সবাই জানো, তো এটা নিয়ে আমি কিছু এলাবোরেট করব না। পরীক্ষায় বেশি যেটা আসে, মানে মিওসিস সেল ডিভিশনের যে প্রোফেজ 1, সেটার ড্রয়িং অ্যান্ড লেবেলিং আসে, এটা একটু বেশি ইম্পর্টেন্টলি আসে আর কি। তো এটাও আমি দেখাবো না, এটাও তোমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়েছো। জাস্ট একটা গ্রস আইডিয়ার জন্য জাস্ট একটু বলতে পারি যে তোমার 4টা স্টেজ হচ্ছে লেপটোটিন, মানে প্রোফেজ 1 অফ মিওসিস কি, দেখো মিওসিসকে 2 ভাগে ভাগ করছে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস 2 এর মধ্যেও আছে একইভাবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এগুলো কোনোটারই তোমাদের ডিটেল লাগবে না, শুধুমাত্র মেডিকেলে প্রোফেজ 1 এর ডিটেলসটা একটু লাগবে, কারণ এটার আলাদা করে ড্রয়িং এন্ড লেবেলিং আসে। তো তোমরা এটা যে কোনো বই থেকে আঁকতে পারো। এটা হচ্ছে ইন্দেরবীর সিং এর ছবি, এছাড়া ল্যাংম্যানের ছবিও আছে, সমস্যা নেই। তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের খুশি মতো আঁকতে পারো। দাঁড়া আমি একটু আগে ছবিগুলো দেখাই, কোন জায়গা থেকে আঁকলে তোমাদের সুবিধা হয়। দাঁড়াও একটু বের করতেছি আমি। আচ্ছা, এই হচ্ছে ইন্দেরবীর সিং এর ছবি আর কি, এটা ঠিক আছে। এটাও ইন্দেরবীর সিং এর ছবি, আবার এটাও, হ্যাঁ শুরু থেকে চলে আসলো কেন। আচ্ছা, এই দুইটাই বেসিক্যালি ইন্দেরবীর সিং এরই ছবি। তো যাই হোক, আমি ব্যাক এন্ড ফোর্থ যেতে পারছি না, একটু সমস্যা হচ্ছে মনে হয়। দাঁড়াও,
সরি, দাঁড়া, আমার স্ক্রিনশটটা অফ হয়ে গিয়েছে, কাইন্ডলি একটু ওয়েট করো, অন করছি আবার। আচ্ছা, অন হতে হতে একটু জিজ্ঞেস করো, এই পর্যন্ত যা যা বললাম বেশি কি কমপ্লিকেটেড ছিল, নাকি আগেও তোমাদের আইডিয়া ছিল? যদি কারো কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো। আমি বের করতে করতে একটু জিজ্ঞেস করার টাইম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো আচ্ছা মানে কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো তোমার মাঝখানেই, বাট আমি হচ্ছে তাহলে কন্টিনিউ করছি আর কি। ওকে, তাহলে ফার্স্ট যে স্টেজটা ছিল, নাম ছিল লেপটোটিন, মানে প্রোফেজ ওয়ানের যে ফার্স্ট স্টেপটা। মানে আমি যেটা দেখাচ্ছিলাম বেসিক্যালি যে তোমার যে প্রোফেজ ওয়ানের আবার 4টা স্টেপ আছে: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডায়াকাইনেসিস, এবং লাস্টে মনে হয় সরি ডিপ্লোটিন, আর লাস্টে হচ্ছে তোমার ডায়াকাইনেসিস। তাহলে জাস্ট বেসিক কনসেপ্টে একটু করে বলে যাই। ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে যে লেপটোটিন স্টেজে মানে সাপোজ মানে জিনিসটা হচ্ছে কি, আমাদের নর্মাল মানুষের শরীরে তো ক্রোমোজোমগুলো এরকম চিকন চিকন থাকে, পেঁচানো পেঁচানো থাকে, তাই না? তো লেপটোটিন স্টেজে যে জিনিসটা হয়, লেপটোটিন স্টেজে এই ক্রোমোজোমগুলা আস্তে আস্তে পানি হারানো শুরু করে। কাপড় চিপলে যেরকম কাপড়টা মানে খাটো মোটা হওয়া শুরু করে, ঠিক তেমনি ক্রোমাটিন গুলো পানি হারানো শুরু করলে তারা এরকম মোটা হয়ে যায়। তাহলে যখন তারা মানে চিকন ছিল তখন তাদেরকে দেখা যাইতো না, বাট এখন যেহেতু তারা একটু খাটো এবং মোটা হয়েছে, এখন তাদেরকে দেখা যাচ্ছে। তাহলে লেপটোটিন স্টেজে বেসিক্যালি ক্রোমোজোমগুলো ভিজিবল হয়, এবং প্রত্যেকটা ক্রোমোজোমে দেখা যায় কি যে দুইটা আলাদা ক্রোমাটিড হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আসো জাইগোটিন স্টেজ। বাংলায় তোমরা জাইগোটিন ওয়ার্ডটার মানে নিশ্চয়ই ইন্টারে পড়েছিলা। এটার নাম ছিল জোর বাঁধা। ওকে, তো এখানে কি হয় জাইগোটিন স্টেজে, আমি যে একটু আগে এতক্ষণ বললাম হোমোলোগাস ক্রোমোসোম, একটা কোষে তো 23টা ক্রোমোসোম এরকম এক একটা এক এক জায়গায় থাকে, তাই না? তো সরি, 46টা ক্রোমোসোম এক একটা এক জায়গায় থাকে। এই স্টেজে কি হয়, প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোসোম একদম একসাথে কাছাকাছি এসে সন্নিবিষ্ট হয়। এটাকে বলা হয়, এই স্টেজটাকে বলা হয় জাইগোট। তাহলে কি, homologous chromosomes come to lie side by side, এবং পাশাপাশি তারা যে আসে, এ হচ্ছে একটা ক্রোমোসোম আর তার পাশে এই হচ্ছে তার হোমোলোগাস ক্রোমোসোম। তারা যেভাবে পাশাপাশি আসে, পাশাপাশি এসে তারা যে জিনিসটা ফর্ম করে এটাকে বলা হয় বাইভ্যালেন্ট ফর্ম করে। তাহলে জাইগোটিন স্টেজে এটা তৈরি হয়। আর প্যাকেটিন স্টেজে কি হয়, আচ্ছা ওয়েট, সরি, দাঁড়াও ওয়েট, মানে বাইভ্যালেন্ট হচ্ছে এরকম, তারা হোমোলগাস ক্রোমোসোমগুলো মানে এভাবে পাশাপাশি এসে জোড় গঠন করে। এই ছিল জাইগোটিন স্টেজ। এরপরে স্টেজে যে জিনিসটা হয় দেখো, প্রত্যেকটা ক্রোমোসোম দুইটা করে ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। তাহলে এখানে ছিল মোট দুইটা স্ট্র্যান্ড, এই দুইটা স্ট্র্যান্ডকে একসাথে বলা হতো ডায়াড। প্যাকাইটিন স্টেজে কি হয়, প্রত্যেকটা ক্রোমোসোম দুইটা স্ট্র্যান্ডে ভাগ হয়ে টেট্রাড ফর্ম করে, টেট্রাড। তাহলে এটা হচ্ছে প্যাকেটিন স্টেজ। তাহলে প্রত্যেকটা স্টেজের আমি জাস্ট বেসিকটা বলতেছি। ফার্স্ট স্টেজে ক্রোমোসোমগুলো ভিজিবল হয়, জাইগোটিন স্টেজে মানে হোমোলোগাস ক্রোমোসোমগুলো পাশাপাশি এসে বাইভ্যালেন্ট গঠন করে, এবং প্যাকেটিন স্টেজে প্রত্যেকটা ক্রোমোসোম ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়। আর ডিপ্লোটিন স্টেজে হচ্ছে ক্রসিং ওভার হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইন্টারমিডিয়েটের বইয়ে সম্ভবত পড়েছিলাম যে প্যাকেটিন স্টেজে ক্রসিং ওভার হয়, তবে মেডিকেলের বইগুলোতে তোমরা দেখবা কি এটা বলা যে ডিপ্লোটিন স্টেজে ক্রসিং ওভার হয়। সো এটা খেয়াল রাখবা। তাহলে ক্রসিং ওভার অকার্স অ্যাট দ্য ডিপ্লোটিন স্টেজ। আর তার মানে যখন ক্রসিং ওভার হয়ে যায়, ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর তারা আবার আলাদা হয়ে যাওয়া শুরু করে। এই যে আলাদা হয়ে যাওয়া শুরু করে, এটাকে বলা হয় ডায়াকাইনেসিস।
যাই হোক, আমি এটা নিয়ে খুব বেশি মানে ডিটেলসে যাচ্ছি না, তবে আমি তোমাদেরকে একটা মানে এন্ড রেজাল্টটা একটু এন্ড রেজাল্ট একটু দেখাতে চাচ্ছি, কারণ এন্ড রেজাল্ট অফ মাইটোসিসটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে আসে। একটু দেখো এই ছবিটা, দাঁড়াও, ছবিটা কি আছে? আচ্ছা হ্যাঁ, এই যে এই ছবিটা একটু খেয়াল করো, ছবিটা মনে হয় একটু হেইজি। আচ্ছা হ্যাঁ, না এখন ঠিক আছে, এখন একটু ক্লিয়ার হয়েছে। আমি আরেকটু বলছি, পুরো মাইটোসিস, পুরো মিওসিসটি আরেকবার বলছি। সাপোজ এই হচ্ছে একটা নর্মাল সেল, এই সেলে কয়টা ক্রোমোজোম ছিল? এই সেলে ক্রোমোজোম ছিল 46টা ক্রোমোজোম ছিল। তো দেখো এখানে 46টা ক্রোমোজোম এরকম মানে হ্যাজার্ড ভাবে ছড়িয়েছিল, ছড়িয়েছিল, যেগুলো তোমার জাইগোটিন স্টেজে কি হয় তোমার, আচ্ছা লেপটোটিন স্টেজে দেখো, সরি আমি আবার শুরু করছি। দেখো এই হচ্ছে একটা নর্মাল সেল, নর্মাল সেলে ক্রোমাটিন দেখা যায় না, নর্মাল সেলে ক্রোমাটিন ইজ ইনভিজিবল। লেপটোটিন স্টেজে কি হয়, ক্রোমাটিন গুলো ভিজিবল হয় বা ক্রোমোজোম গুলো ভিজিবল হয়। জাইগোটিন স্টেজে কি হয়, এই যে হ্যাজার্ড ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল ক্রোমাটিন গুলো বা ক্রোমোজোম গুলো, এগুলো এখন খুব অর্গানাইজড ভাবে জোড়া গঠন করে। কারা কারা একসাথে আসে? যারা হোমোলোগাস ক্রোমোজোম তারা এভাবে একসাথে কাছাকাছি এসে এসে জোড়া গঠন করে। তো এখানে তো মোট 23টা জোড়া, এরকম 23টা বাইভ্যালেন্ট গঠন হয়, 23টা বাইভ্যালেন্ট গঠন হয়। তো লেটস ফোকাস অন অনলি ওয়ান বাইভ্যালেন্ট। এখানে এখানে বেসিক্যালি যে জিনিসটা দেখানো হয়েছে যে প্রত্যেকটা আম, আচ্ছা এখানে যে জিনিসটা দেখানো হয়েছে শুধুমাত্র একটা সিঙ্গেল বাইভ্যালেন্ট দেখানো হয়েছে, ওকে? তো এর মধ্যে একটা আসছে আমাদের বাবা থেকে, একটা আসছে আমাদের মা থেকে। কারণ আমরা কি কি জানি, এই দুইটা যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম, এবং হোমোলোগাস ক্রোমোজোমের যে পেয়ার থাকে সেই পেয়ার একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। তো যাই হোক, জাইগোটিনে হচ্ছে এটাই। প্যাকাটিন স্টেজে তারা সবাই ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়, টেট্রাড গঠন করে। এরপর ডিপ্লোটিন স্টেজে কি হয় দেখো, ডিপ্লোটিন স্টেজে ক্রসিং ওভার হয়, এবং ডায়াকাইনেসিস স্টেজে ক্রসিং ওভার হওয়া ক্রোমোজোমগুলো আলাদা হয়ে পড়ে, এবং টেলোফেজ 1 স্টেজে তারা দেখো দুইজন দুইটা কোষে, মানে দুইজন দুইটা আলাদা নিউক্লিয়াসে চলে যায়। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই ছিল একটা নিউক্লিয়াস, দাঁড়াও ওয়েট, এই ছিল একটা নিউক্লিয়াস, আর এখানেও কিন্তু এ হচ্ছে একটা নিউক্লিয়াস। এখানে দেখো একটা নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম ছিল? দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা। এটা তো আমি অল্প করে দেখাইছি, মানে এখানে একটা কোষে মানে মোট মানে 46টা ক্রোমোজোম ছিল, বাট এখানে দেখো এই যে দুইটা অর্ধেক হয়ে এখানে একটা হয়ে গেছে। তাহলে নর্মাল সেলেও এখানে দুইটা অর্ধেক হয়ে হয়ে যাবে 23টা। তাহলে আমরা যে মায়োসিসকে মানে হ্রাসমূলক বিভাজন বলি, এটার কারণটা কিন্তু এই স্টেজটাতেই ঘটে। এই যে মানে ডায়াকাইনেসিসের পর যখন টেলোফেজ 1টা ঘটছে, তখনই কিন্তু প্রত্যেকটা কোষে একটা সিঙ্গেল ক্রোমোজোম চলে যাচ্ছে। আগে যেখানে প্রত্যেকটা কোষে দুইটা ছিল, আসলে দুইটা না, রাদার প্রত্যেকটা কোষে আগে 46টা ক্রোমোজোম ছিল, এখন প্রত্যেকটা কোষে 23টা হয়ে গিয়েছে। আলটিমেটলি দেখো কি হয়, এই যে তোমার সাপোজ মানে ফোকাস অন দিস, এখানে যেরকম ডাবল স্ট্যান্ডার্ড ছিল, এটাও ডাবল স্ট্যান্ডার্ড ছিল। আলটিমেটলি যখন টেলোফেজ 2 শেষ হয়, এরকম মোট 4টা নিউক্লিয়াস বা 4টা কোষ তৈরি হয়, যেখানে সবাই সিঙ্গেল স্ট্যান্ডার্ড করে থাকে। তাহলে দেখো মানে আমরা যে হ্রাসমূলক বিভাজন বলছি মায়োসিসকে, এই হ্রাসটা কোথায় ঘটছে দেখো, এই হ্রাসটা কিন্তু এই স্টেজটাতে ঘটছে। এই স্টেজে দেখো দুইটা ক্রোমোজোম থেকে প্রত্যেকটা নিউক্লিয়াসে হয়ে গেল একটা ক্রোমোজোম, অর্থাৎ 46টা থেকে হয়ে গেল 23টা। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এখানে যেরকম একটা ছিল এখানেও একটাই আছে, ডাবল স্ট্যান্ডার্ড অর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম কিন্তু একটাই আছে। তাহলে আলটিমেটলি দেখো এন্ড রেজাল্টটা কি দাঁড়ালো একটু দেখো। শুরুতে
প্রত্যেকটা কোষে ক্রোমোজোম ছিল 46টা। এখন আলটিমেটলি যে 4টা কোষ হলো, প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হলো 23টা করে। তাহলে 1 নাম্বার কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া, এন্ড রেজাল্ট অফ মিয়োসিসের 1 নাম্বার কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া। দ্বিতীয়টা কি, আগে ছিল একটা কোষ, মাতৃকোষ ছিল একটা, অপত্য কোষ হলো 4টা, 1 2 3 4, 4টা অপত্য কোষ হলো। সো ডটার সেল হলো 4টা ফ্রম ওয়ান মাদার সেল। এরপরে চেঞ্জটা কি হলো, আগে মাতৃকোষগুলো ছিল ডিপ্লয়েড, কারণ প্রত্যেকটা কোষে 23টা ক্রোমোজোম ছিল 2টা করে। আর এখন প্রত্যেকটা ক্রোমোজোমে প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস হলো 23টা, এজন্য সেলটা হয়ে গেল হ্যাপ্লয়েড সেল। সেলটা হয়ে গেল হ্যাপ্লয়েড সেল, এজন্য প্রত্যেকটা কোষে এখন নিউক্লিয়াস হয়ে গেল 23টা, প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হয়ে গেল 23টা। আচ্ছা ঠিক আছে, এরপরে একটু যাচ্ছি। তাহলে এন্ড রেজাল্ট অফ মায়োসিসটা যদি সামারাইজ করি, ফার্স্ট হচ্ছে যে তোমার একটা কোষ থেকে 4টা কোষ হবে, 46টা ক্রোমোজোম থেকে 23টা ক্রোমোজোম হবে, এবং 3 নাম্বার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে। তাহলে দিস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ মায়োসিস। এখন আসি হোয়াট ইজ ইউপ্লয়েডি এন্ড হোয়াট ইজ অ্যানইউপ্লয়েডি। দেখো, যেই কোষে ক্রোমোজোম সংখ্যাকে 23 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ওই সেলের ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ইউপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। অর্থাৎ যদি কোনো একটা কোষে 23টা বা 46টা বা হচ্ছে 69টা বা হচ্ছে 92টা এভাবে থাকে, তাহলে প্রত্যেকটাকে কিন্তু 23 দিয়ে ভাগ করলে পূর্ণ ভাগফল পাওয়া যাবে, কোনো ভাগশেষ পাওয়া যাবে না, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ যেই সেলে ক্রোমোজোমের সংখ্যা যদি 23-এর গুণিতক হয়ে থাকে, তখন আমি সেটাকে বলবো ইউপ্লয়েডি। কিন্তু যদি ক্রোমোজোমের সংখ্যা এরকম হয়, সাপোজ 45 বা ধরো 47 বা 48 বা ধরো 50, তখন কিন্তু 23 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না। তখন 23 দিয়ে ভাগ করার পর আমি সেখানে কি পাবো, আমি সেখানে পাবো তোমার ভাগশেষ পাবো, ওইটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। ঠিক আছে, তাহলে যদি n 2n 4n 3n এই টাইপ হয় ক্রোমোজোম সংখ্যা, তখন ওইটাকে বলা হবে ইউপ্লয়েড। কিন্তু যদি ইট ইজ নট ডিভিজিবল বাই 23, সেটাকে বলা হবে অ্যানিউপ্লয়েডি। আর হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যানিউপ্লয়েডি, মানে জিজ্ঞেস যদি করে যে এক্সাম্পল অফ অ্যানিউপ্লয়েডি কি, তখন তোমরা কি বলবে, টার্নার সিনড্রোম অথবা ক্লাইনফেল্টার সিনড্রোম। কারণ টার্নার সিনড্রোমে ক্রোমোজোম থাকে 45টা, আর ক্লাইনফেল্টার সিনড্রোমে ক্রোমোজোম থাকে 47টা। এগুলো 23 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, এজন্য এগুলো হচ্ছে অ্যানিউপ্লয়েড। আচ্ছা, এরপর আমরা তাহলে সেল ডিভিশন পড়লাম এবং এর সাথে রিলেটেড যত ভাইভা কোয়েশ্চেন্স আসে ওগুলো জানলাম। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস অথবা স্পার্মাটোজেনেসিস অথবা ওওজেনেসিস। এখন একটু কুইকলি আগে একটা বেসিক একটা স্ট্রাকচার একটু দেখে নাও। আমরা যখন জেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট পড়েছি, আমরা প্রিমোরডিয়াল জার্ম সেল কথাটা জেনেছি। তো এখন জাস্ট এই ফ্লোচার্টটা খালি একটু তোমরা সবাই একটু দেখো। প্রিমোরডিয়াল জার্ম সেল হচ্ছে দ্য ফার্স্ট থিং ইন বোথ গ্যামেটোজেনেসিস অথবা ওওজেনেসিস। এখান থেকে এর পরের যে স্টেজটা হয় সেটার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া অথবা ওওগোনিয়া। স্পার্মাটোগোনিয়া অথবা ওওগোনিয়া। তারপর এরপর যে স্টেজটা হয় সেই স্টেজের নাম হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট অথবা প্রাইমারি ওওসাইট। এরপরে যে স্টেজটা হয় সেই স্টেজের নাম হচ্ছে কি সেকেন্ডারি স্পার্মাটোসাইট অথবা সেকেন্ডারি ওওসাইট। এরপরে লাস্ট যে স্টেজটা, মেইলে স্পার্মাটিড তৈরি হয়, স্পার্মাটিড থেকে তৈরি হয় স্পার্ম, আর ফিমেলে তৈরি হয় ওভাম। আশা করি যে এই বেসিক ফ্লোচার্টটা তোমরা যদি খেয়াল রাখো তাহলেই হবে। দেখো এখানেও দেখো, ফার্স্টে ছিল একটা প্রিমোরডিয়াল জার্ম সেল, সেখান থেকে হয়েছে গোনিয়া, স্পার্মাটোগোনিয়া বা ওওগোনিয়া। আচ্ছা, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর হচ্ছে আলটিমেট যেটা স্পার্মাটিড বা স্পার্ম এবং ওভাম। তাহলে ফার্স্টে প্রিমোরডিয়াল জার্ম সেল, দেন গোনিয়া, দেন প্রাইমারি স্পার্মাটোসাইট বা ওসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট বা ওসাইট, লাস্টে স্পার্মাটিড থেকে স্পার্ম এবং ওভাম। ওকে, তাহলে আরেকটা জিনিস সহজে মনে রাখার জন্য দেখো, তাহলে প্রিমোরডিয়াল জার্ম সেল, দেন হচ্ছে গোনিয়া,
দেন হচ্ছে প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন লাস্ট জিনিসটা। তো তোমার ফার্স্ট যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপে হয় মাইটোসিস, এরপরের স্টেপে হয় মিওসিস 1, এরপরের স্টেপে হয় মিওসিস 2, শেষ। তাহলে এই দুইটা স্টেপে মাইটোসিস, এরপরে দুইটা স্টেপে মিওসিস 1 এবং মিওসিস 2, খেয়াল থাকবে আশা করি। তাহলে এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। ফার্স্টে হচ্ছে যে আমরা একটু স্পারমাটোজেনেসিসটা জাস্ট আলাদা করে কিছু বলার নেই। শুরুতে হয় প্রিমোডিয়াল জার্ম সেল। এটা কোথায় হয়, মানে এটা হচ্ছে মানে টেস্টিসের ভিতরে হয়। প্রিমোডিয়াল জার্ম সেল থেকে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, এই পর্যন্ত হয় মাইটোসিস। দেন মিওসিস 1 হয়, সেখানে হয় দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর মিওসিস 2 হয় স্পারমাটিড। আশা করি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত। আলাদা করে, মানে এগুলো সব পুরাতন জিনিস দেখে আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, স্পেশাল একটা জিনিস, স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস, হোয়াট ইজ স্পারমিওজেনেসিস? আমরা যে স্পারমাটোজেনেসিস পড়লাম, দেখো প্রিমোডিয়াল জার্ম সেল, সেখান থেকে কি হয় প্রাইমারি, সরি প্রিমোডিয়াল জার্ম সেল থেকে হয় স্পারমাটোগোনিয়া, সেখান থেকে হয় প্রাইমারি স্পারমাটোসাইট, সেখান থেকে হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে হয় স্পারমাটিড, আর স্পারমাটিড থেকে আলটিমেটলি তৈরি হয় স্পার্ম, ম্যাচিউর স্পার্ম। তো এই যে স্পারমাটিড থেকে স্পার্মের যে মানে কনভার্সনটা, এটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস। সো হোয়াট ইজ স্পারমিওজেনেসিস? ইট ইজ নট এ সেল ডিভিশন, এটা কোনো রকম সেল ডিভিশন না, বাট ইট ইজ আ series of structural changes that occur in the sperm, এবং এর জন্য কি লাভ হয়? This makes the sperm more suitable for penetration into the female genital tract and also fertilization. তাহলে কি বললাম? স্পারমাটিড থেকে স্পার্ম কনভার্ট হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে স্পারমিওজেনেসিস। এই স্পারমিওজেনেসিসটাতে কোনো সেল ডিভিশন হয় না, রাদার এখানে এমন কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয় স্পারমাটিডের, আলটিমেট যে স্পার্মটা হয়, দ্যাট বিকামস মোর এবল টু পেনেট্রেট ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট অ্যান্ড আলটিমেটলি কজ ফার্টিলাইজেশন। তাহলে কি হয় একটু দেখো, ফার্স্টে ছবিটা একটু খেয়াল করো। নিউক্লিয়াসের উপর দিকে গলজি কমপ্লেক্স থাকে, এই গলজি কমপ্লেক্সটা আস্তে আস্তে কনডেন্স হয়, কনডেন্স হয়ে হয়ে একটা জিনিস তৈরি হয়, এটার নাম হয় অ্যাক্রোজোম। তাইলে গলজি কমপ্লেক্সটা আস্তে আস্তে কনডেন্স হয়ে তৈরি হচ্ছে অ্যাক্রোজোম। যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে আরো কনডেন্সড হয়ে যায়। তাহলে একটা গেল গলজি, একটা গেল নিউক্লিয়াস, গলজি থেকে হচ্ছে অ্যাক্রোজোম। এরপরে কি হয়, শুরুতে এই স্পারমাটিড একটা গোলগাল সেলের মতো থাকে, বাট এই গোলগাল সেল কখনোই একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যে কিছু করতে পারবে না। জিনিসটা অনেকটা এরকম যে অনেক ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য দে, মানে তারা যখন আউট অফ শেপ থাকে তখন হয়তো তারা ভাবে যে তাদের কেউ নোটিস করবে না, দেন দে স্টার্ট জিমিং অ্যান্ড দে গেট ইন শেপ। এখানেও জিনিসটা অনেকটা ওইরকম যে ফার্স্ট এটা একটা গোল গাল ছিল, কোনো শেপ ছিল না ওর, দেন তার আস্তে আস্তে শেপ হয়। কি কি শেপ ফর্ম হয়? তার হেড ফর্ম হয়, নেক ফর্ম হয়, মিডল পিস ফর্ম হয়, অথবা যেটাকে আমরা বডি বলি, আর কি ফর্ম হয়? আর ফর্ম হয় টেল। আর এর ভিতরে অনেক এক্সেস সাইটোপ্লাজম ছিল। তো জিম করলে যেরকম ফ্যাট ঝরে যায়, এখানেও এক্সেস সাইটোপ্লাজমটা শেড অফ হয়ে যায়। তাহলে এগুলো সবগুলাই যে চেঞ্জটা বললাম, এগুলো সবগুলোকে একসাথে বলা হয় স্পারমিওজেনেসিস। তাহলে হোয়াট ইজ স্পারমিওজেনেসিস? ইট ইজ দ্য কনভার্সন অফ স্পারমাটিড টু ম্যাচিউর স্পার্ম। এখানে কি কি হয়? ফর্মেশন অফ অ্যাক্রোজোম, কনডেনসেশন অফ নিউক্লিয়াস। তাহলে কনডেনসেশন অফ গোলজি কমপ্লেক্স হয়ে অ্যাক্রোজোম তৈরি হয়, তারপর কনডেনসেশন অফ নিউক্লিয়াস হয়, ফর্মেশন অফ নেক, মিডল পিস অ্যান্ড টেল হয়, শেডিং অফ মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম হয়। এটা পারপাসটা কি? পুরোটা পারপাসই হচ্ছে টু গেইন মোটিলিটি। আরেকটা জিনিস বলা যায়, ইনক্রিজ পেনেট্রেবিলিটি। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট স্পারমিওজেনেসিস। ঠিক আছে, তাহলে আমাদের স্পারমাটো যে জেনেসিস শেষ হলো।
এখন তাহলে আমরা একটু ওজেনেসিসটা একটু পড়ি। ওজেনেসিস পড়তে হলে আমাদেরকে দুইটা জিনিস একটু জানতে হবে। ওজেনেসিসের বেসিক ইয়েটা একটু জানি আগে আমরা। এদিকটা একটু আগে দেখে আসি। দাঁড়াও, ফাঁকা জায়গা নিয়ে সেখানে আঁকি। তাহলে ফার্স্টে ফিমেলদের কি হয়? প্রিমোডিয়াল জার্ম সেল। সেখান থেকে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কি হয়? ওগোনিয়া। সেখান থেকে হয় প্রাইমারি ওসাইট, এটাও কিন্তু মাইটোসিস। এরপর হয় মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান হয়ে কি হয়? এটা দুই ভাগে ভাগ হয়। একটা হয় সেকেন্ডারি ওসাইট, আরেকটা হয় ফার্স্ট পোলার বডি। এটা তোমরা অনেকেই জানো। মানে জিনিসটা কি, মেলদের ক্ষেত্রে এর কোরেসপন্ডিং কি ছিল? প্রাইমারি স্পারমাটোসাইট থেকে দুইটাই সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়ে যায়। মেলদের ক্ষেত্রে কেন দুইটাই সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়? কারণ এই একটা প্রাইমারি ওসাইট দুইটা একটা প্রাইমারি স্পারমাটোসাইট দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ইকুয়ালি ভাগ করে দেয়। কিন্তু প্রাইমারি ওসাইটটা কি করে দেখো, তার সমস্ত সাইটোপ্লাজম সে একদিকে দিয়ে দেয়, অন্যদিকে কোনো সাইটোপ্লাজম থাকে না, শুধুমাত্র নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকে। তো যেই কোষটাতে কোনো সাইটোপ্লাজম থাকে না সেটাকে আমরা বলি ফার্স্ট পোলার বডি। এটা ইভেন্চুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়, কারণ কোনো সাইটোপ্লাজম না থাকাতে কোনো নিউট্রিশন পাচ্ছে না ঠিকমতো। আর যেটাতে বেশি বেশি করে সাইটোপ্লাজম দিয়ে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় সেকেন্ডারি ওসাইট। তাহলে যাই হোক, সেকেন্ডারি ওসাইট আর ফার্স্ট পোলার বডি হলো। দেন ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি ওসাইট দুইজনই ভাগ হয়। ও কি তৈরি করে? ও তৈরি করে ওভাম আর আর তৈরি করে সেকেন্ড পোলার ওয়েট সরি ও তৈরি করে ওভাম আর সেকেন্ড পোলার বডি। আর ফার্স্ট পোলার বডিটা ভাগ হয়ে আবার তৈরি করে থার্ড এন্ড ফোর্থ পোলার বডি। তাহলে আলটিমেটলি কাজের জিনিস খালি এগুলাই, এই এই আর এই। কিন্তু মেলের ক্ষেত্রে দেখো কি হচ্ছিল, দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট কিন্তু তৈরি হয়েছে। এই দুইটা থেকে আবার মোট চারটা স্পারমাটিড তৈরি হয়েছে। চারটা স্পারমাটিড থেকে ইভেন্চুয়ালি চারটা স্পার্ম তৈরি হয়েছে, চারটা স্পার্ম। তাইলে মেইলে একটা প্রিমোডিয়াল জার্ম সেল থেকে ইভেন্চুয়ালি চারটা স্পার্ম তৈরি হয়। কিন্তু ফিমেলে একটা প্রিমোডিয়াল জার্ম সেল থেকে ইভেন্চুয়ালি অনলি একটা ওভাম তৈরি হয়। ঠিক আছে? আর অন্য দিকের সেলগুলা পোলার বডি হয়ে নষ্ট হয়ে যায়, পোলার বডি হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। মেল আর ফিমেলের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে। মেলের যে স্পারমাটোজেনেসিসটা, এটা কিন্তু স্টার্টস আফটার পিউবার্টি, কিন্তু এটা স্টার্টস ইন ইন্ট্রা ইউটেরাইন লাইফ। তবে মেলদের স্পারমাটোজেনেসিস ক্যারিজ থ্রু আউট লাইফ। যখন থেকে শুরু হয় তখন থেকে সারা জীবন চলে, থ্রু আউট লাইফ। একবার শুরু হলে আর কোনো পজ নাই স্পারমাটোজেনেসিসের। কিন্তু ফিমেলের ওজেনেসিস অনেকগুলো ব্রেক দিয়ে চলে, অনেকবার পজ হয়, অনেকবার অ্যারেস্ট হয়, আবার থ্রু আউট লাইফও কন্টিনিউ করে না। ওদের সমস্ত ওজেনেসিস 45 থেকে 50 বছরের মধ্যে শেষ হয়ে যায়, এবং শেষ হয়ে যাওয়ার পর আমরা ওই এজটাকে বলি মেনোপজ। ঠিক আছে? আরেকটা কি বললাম, ইন্টারন লাইফে শুরু হয়ে অ্যারেস্ট হয় বেশ কয়েকবার ওদের ওজেনেসিসটা। হ্যালো, আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছো তোমরা? জি ভাই, এখন শোনা যাচ্ছে। মাঝখানে কি শোনা যাচ্ছিল না? আচ্ছা এই আচ্ছা 15 সেকেন্ডের মতো। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক আছে তাই এখন না? ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, জি জি। তো আমি যেটা বললাম, দেখো এগুলো আমি আসলে একটু রাশ করে পড়াচ্ছি, কারণ এগুলো তোমরা বেশিরভাগই পারো। এগুলাতে বেশি টাইম মনে হয় না আমার দেওয়া লাগবে। কারো যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বললো, আমি ওইখানে একটু সময় নিয়ে বুঝাবো। বাট এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, তো না বুঝলে সমস্যা। আমি জাস্ট তাড়াতাড়ি করছি এই জন্য কারণ তোমরা বেশিরভাগই আগে এটা দেখেছো এবং জানো। যারা জানো না তারা বলতে পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারিনি, আরেকবার বলেন। আচ্ছা, তাহলে আমি একটা ডিফারেন্স কি বললাম,
যে এটা হচ্ছে আফটার পিউবার্টি স্টার্ট হয় আর এটা হচ্ছে ইন্টারনেট লাইফে স্টার্ট হয়। এটা থ্রু আউট লাইফ কন্টিনিউ করে, এটা শেষ হয়ে যায় 35 থেকে 50 বছর বয়সী। আরেকটা হচ্ছে যে স্পারমাটোজেনেসিস কন্টিনিউস উইদাউট এনি পজ, কিন্তু ফিমেলের ওজেনেসিসটা ইট হ্যাজ আ লট অফ পজেস। দেখো, প্রিমোডিয়াল জার্ম সেল থেকে প্রাইমারি ওসাইট হয়ে একটা অ্যারেস্ট হয়, অর্থাৎ ইন্ট্রা ইউটেন লাইফে খালি এতটুকুই হয়, আর হয় না। বাকিটুকু শুরু হয় আবার ফ্রম পিউবার্টি। ঠিক আছে, পিউবার্টির সময় ফিমেলরা যে প্রত্যেক সাইকেলে মেনস্ট্রুয়েশন হয়, প্রত্যেকটা সাইকেলে এটা আরেকবার করে শুরু হয়, কিন্তু শুরু হয় শুধুমাত্র এই পর্যন্ত হয়ে থাকে, সেকেন্ডারি ওসাইট পর্যন্ত হয়ে থাকে। বাকিটুকু হয় যদি স্পার্ম আসে তাহলে, বাকিটুকু হয় যদি স্পার্ম আসে তাহলে, ইফ স্পার্ম ইজ প্রেজেন্ট। তাহলে ফিমেলে মানে মোট 3টা অ্যারেস্ট। একটা হচ্ছে ইন্টারনেট লাইফে মানে কতটুকু হয় দেখো, প্রিমোডিয়াল জার্ম সেল হয়, সেখান থেকে ওগোনিয়া হয়, সেখান থেকে প্রাইমারি ওসাইট হয়। প্রাইমারি ওসাইটটা মিওসিস 1 শুরু করে, কিন্তু মিওসিস 1 এর ডিপ্লোটিন স্টেজে এসে সে অ্যারেস্ট হয়ে যায় ইন্ট্রা ইউটেন লাইফে। প্রতি মাসে যখন তাদের ওভুলেশনের সময় হয়, মানে প্রতি মাসের যে সাইকেলটা হয়, তখন নতুন করে তাদের ডিপ্লোটিন স্টেজ থেকে কন্টিনিউ হওয়া শুরু হয়, কিন্তু সেকেন্ডারি ওসাইট হয়ে আবার বন্ধ হয়ে যায়। যখন স্পার্ম আসে তখন সেকেন্ডারি ওসাইটটা ফাইনালি ওভামে কনভার্ট হয়। তাহলে একটু খেয়াল রাখবা, এটা একটু খেয়াল রাখো। এটা এখন এই ছবিটা আমরা একটু দেখি, ডেসক্রাইব দ্য প্রসেস অফ ওজেনেসিস, এটা আসে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা যারা রিপ্রোডাক্টিভ সিস্টেম ভালো মতো পড়েছো বা জানো, তারা জানো কি, তারা নিশ্চয়ই জানো যে আমাদের যে মানে ফিমেলদের যে ওভাম, সেই ওভামে যে সারফেস এপিথেলিয়াম, সে সারফেস এপিথেলিয়াম থেকে ইনভ্যাজিনেট করে যে সেক্স কর্ডগুলো তৈরি হয়, কর্টিক্যাল সেক্স কর্ড, ওই কর্টিক্যাল সেক্স কর্ডগুলোই কিন্তু প্রিমোডিয়াল জার্ম সেলকে এনক্লোজ করে মানে তোমার ওভারিয়ান ফলিকলগুলো বানিয়ে ফেলে, তাই না? তাহলে আমরা তাহলে এখন একটু দেখি ওভারির ভিতরে এই ওজেনেসিসের সেলগুলা কিভাবে থাকে। আর একটু জুম করছি, দাঁড়াও। মানে এখানে আমরা এখন দুইটা জিনিস পড়বো তাহলে। একটা হচ্ছে জার্ম সেলটার যে ডেরিভেটিভটা, সেটা কিভাবে ডিভিশন হচ্ছে, অর্থাৎ প্রাইমারি ওসাইটটা থেকে অর্থাৎ মানে প্রিমোডিয়াল জার্ম সেল থেকে কিভাবে ওগোনিয়া তৈরি হচ্ছে সেখান থেকে। আরেক দিকে পড়বো যে এর চারপাশে যে ফলিকুলার সেলগুলা, এই ফলিকুলার সেলগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো, প্রিমোডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় ওগোনিয়া, এবং ওগোনিয়া থেকে তৈরি হয় প্রাইমারি ওসাইট, এবং এগুলোর চারপাশে ওভারিয়ান ফলিকুলার সেলগুলা সারাউন্ড করে থাকে। তাহলে মানে এই পর্যন্তই ইন্ট্রা ইউটেন লাইফে এই পর্যন্তই থাকে। কোন পর্যন্ত থাকে? দেখো, ইন্ট্রা ইউটেন লাইফে তোমার প্রাইমারি ওসাইট, দেখো প্রিমোডিয়াল জার্ম সেল থেকে শুরু করে প্রাইমারি ওসাইট এই পর্যন্ত হয়, এবং দে আর সারাউন্ডেড বাই ফলিকুলার সেল। এই স্টেজে এসে ইন্ট্রা ইউটেন লাইফে অ্যারেস্ট হয়ে যায়। তাহলে প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই এ সিঙ্গেল লেয়ার অফ জার্ম সেল, সরি সিঙ্গেল লেয়ার অফ ফলিকুলার সেল। প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই আ সিঙ্গেল লেয়ার অফ ফলিকুলার সেল, এটার নাম হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল, এটার নাম হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল। তাহলে এই স্টেজে এসেই ইন্ট্রা ইউটেন লাইফে আর আগায় না। এরপরে দেখো, যখন ফিমেলটা পিউবার্টি অ্যাচিভ করে, তখন প্রত্যেক সাইকেলে আগের যেই প্রিমোডিয়াল ফলিকলগুলো ফর্ম হয়েছিল, আচ্ছা দাঁড়াও, একটা ফিমেল সে মাত্র পিউবার্টিতে উপনীত হয়েছে, তার ওভারিতে এরকম অনেকগুলো প্রিমোডিয়াল ফলিকল দেখা যাবে, অসংখ্য, অলমোস্ট প্রায় কয়টা বলবো, দাঁড়াও বলতেছি, কয়েক হাজার, ঠিক আছে, কয়েক হাজার প্রিমোডিয়াল ফলিকল থাকে। প্রত্যেক মাসের শুরুতে এই কয়েক হাজার প্রিমোডিয়াল ফলিকল থেকে 10 থেকে 15টা সিলেক্ট হয়ে ফার্দার গ্রো করা শুরু করে। কি গ্রোথ হয় ফার্দার?
আগে তো ফলিকুলার সেল সিঙ্গেল লেয়ারের ছিল, এখন ফলিকুলার সেল মাল্টিপল লেয়ারের হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় প্রাইমারি ফলিকল। এরপর আমি এখানে ডট 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 দিয়ে এই কমলা জিনিসটাকেই ইন্ডিকেট করেছি ফলিকুলার সেল। ওকে, তাহলে কি হইল, প্রত্যেক মাসে 10 থেকে 15টা প্রিমোডেল ফলিকল ফার্দার মানে ডিফারেন্সিয়েট করা শুরু হয়। কি হয়, তারা সিঙ্গেল লেয়ারের ফলিকুলার সেল হয়ে যায় মাল্টিপল লেয়ারের ফলিকুলার সেল, এবং তখন তাদের নাম হয় প্রাইমারি ফলিকল। এরপর আরো কিছু চেঞ্জ আসে। দেখো, ফলিকুলার সেলের বাইরের দিকে কিছু এন্ডোক্রাইন টিস্যু অ্যাপিয়ার করে, এদেরকে বলা হয়, ভিতরেটাকে বলা হয় থিকা ইন্টারনা আর বাইরেটাকে বলা হয় থিকা এক্সটার্না। এছাড়া ভিতরে যে প্রাইমারি ওসাইট, এর চারপাশে একটা লাল রঙের একটা গ্লাইকোপ্রোটিন ক্যাপসুল অ্যাপিয়ার করে, এটাকে বলা হয় জোনা পেলুসিডা। তাহলে আবার বলতেছি, সবার মাঝখানে যে প্রাইমারি ওসাইট, এটার বাইরে একটা লাল রঙের, মানে লাল রং না, আমি জাস্ট এখানে দেখানোর জন্য দেখাইছি, একটা গ্লাইকোপ্রোটিন ক্যাপসুল অ্যাপিয়ার করে, এটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। আর ফলিকুলার সেল তো আগেই ছিল, এর বাইরে কি অ্যাপিয়ার করে, ভিতরে থিকা ইন্টারনা আর বাইরে থিকা এক্সটার্না। এই স্টেজটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকল। এরপর দেখো, ফলিকুলার সেলের মাঝে এরকম একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যাপিয়ার করে, এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটাকে বলা হয় অ্যান্ট্রাম। এই ফ্লুইড ক্যাভিটিটাকে বলা হয় অ্যান্ট্রাম। ইট ইজ রিচ ইন হরমোনস। ইট ইজ রিচ ইন হরমোনস। এই হরমোনগুলো কোত্থেকে আসছে, ফলিকুলার সেল থেকেও আসছে, থিকা সেল থেকেও আসছে। এই স্টেজটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। স্টিল কিন্তু এটা প্রাইমারি ওসাইট, ভিতরে কিন্তু এখনো প্রাইমারি ওসাইট। এরপর কি হয় দেখো, আস্তে আস্তে ফিমেলটার ওভুলেশনের সময় এগিয়ে আসে। ওভুলেশনের সময় যখন এগিয়ে আসে, তখন ঠিক ওভুলেশন হওয়ার আগে আগে প্রাইমারি ফলিকলটা, প্রাইমারি ওসাইটটা, তোমার প্রাইমারি ওসাইটটা মিওসিস 1 কমপ্লিট করে সেকেন্ডারি ওসাইট এবং আরেকদিকে ফার্স্ট পোলার বডি তৈরি করে। তাহলে তখন আমি এখানে যে দেখছিলাম, প্রাইমারি ওসাইট দেখছিলাম, এখন সেখানে আর প্রাইমারি ওসাইট দেখব না, কি দেখব, সেকেন্ডারি ওসাইট এবং ফার্স্ট পোলার বডি। এবং যখন এই ডিভিশনটা কমপ্লিট হয়, ঠিক তখনই কি হয়, এই জায়গাটা রাপচার করে, এই জায়গাটা রাপচার করে সেকেন্ডারি ওসাইটটা বের হয়ে আসে ওই গ্রাফিয়ান ফলিকল থেকে। গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইটটা বের হয়ে আসে। ওকে, সেকেন্ডারি ওসাইট একলা বের হয়ে আসে না, it is surrounded still by the zona pellucida and some follicular cell. It is still surrounded by follicular cell and zona pellucida. খেয়াল রাখবা কিন্তু। তাহলে ওভুলেশনটা যে হইলো, কিভাবে হইলো ওভুলেশনটা, ওভাম সারাউন্ডেড বাই দ্য জোনা পেলুসিডা, সারাউন্ডেড বাই সাম ফলিকুলার সেল। এই যে ফলিকুলার সেলগুলা যে, এই যে সে যে সারাউন্ড বাই সাম ফলিকুলার সেল, এটাকে বলা হয় করোনা রেডিয়েটা। তাহলে আমি কি বললাম, তাহলে ওভুলেশনে যে জিনিসটা বের হয়ে আসে সেই জিনিসটা একটা কমপ্লিট লেবেলিং। তাহলে আমি একটু দেখি, দিস ইজ দ্য প্রাইমারি ওসাইট, দিস ইজ দ্য জোনা পেলুসিডা এন্ড দিস ইজ দ্য করোনা রেডিয়েটা। ওকে, এখন ওভুলেশনের পর পর এই সেকেন্ডারি ওসাইটটা কই যায়, সবাই জানি আমরা, ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢুকে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে অবস্থান করে। এটা আমরা একটু পরে পড়বো যখন ফার্টিলাইজেশন পড়বো, বাট হয়তো সেটা আর আজকে পড়া হবে না, কারণ আজকে অনেকক্ষণ হয়ে গেছে। তো দাঁড়াও, একটু বইয়ের ছবি দেখি আমরা। এই হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল, আর এই হচ্ছে তোমার এর ভিতরে যে প্রাইমারি ওসাইটটা সারাউন্ডেড বাই ফলিকুলার সেল। এরপর আস্তে আস্তে ফলিকুলার সেলটা মাল্টি লেয়ার্ড হয়, একটা সময় বাইরে থেকে ইন্টারনা থেকে এক্সটার্না অ্যাপিয়ার করে, অ্যান্ট্রাম অ্যাপিয়ার করে, এবং একটা সময় এই জিনিসটা রাপচার করে বের হয়ে যায় জিনিসটা। তারপর রিমেইনিং যে গ্রাফেন ফলিকুলের নাম হয় কর্পাস লুটিয়াম। রিমেইনিং যে গ্রাফেন ফলিকল, সেটার নাম হয়ে যায় কর্পাস লুটিয়াম। তাহলে এই হচ্ছে গ্যামেটোজেনেসিস এবং ওজেনেসিস উইথ ফলিকুলার ডেভেলপমেন্ট।
এখন তোমাদের এই কোয়েশ্চেনটা আসে, ড্র এন্ড লেবেল আ ম্যাচিউর অর গ্রাফিয়ান অর ভেসিকুলার ফলিকল। ড্র এন্ড লেবেল আ ম্যাচিউর অর গ্রাফিয়ান অর ভেসিকুলার ফলিকল। এটা অনেকগুলো নাম আর কি। ম্যাচিউর ফলিকলও বলে কেউ, কেউ কেউ গ্রাফিয়ান ফলিকলও বলে, আবার কেউ কেউ ভেসিকুলার ফলিকলও বলে। একই জিনিস। তোমরা এভাবে আঁকতে পারো অথবা এভাবে আঁকতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। বাইরে হচ্ছে তোমার থিকা এক্সটার্না ব্লু, গ্রিন হচ্ছে থিকা ইন্টারনা, কমলা পুরাটা হচ্ছে ফলিকুলার সেল, এর মধ্যে এটা হচ্ছে অ্যান্ট্রাম। এই যে তোমার লাল যে কাভারিং, এটা হচ্ছে জোনা পেলুসিডা, আর এটা হচ্ছে তোমার প্রাইমারি, সরি সেকেন্ডারি, আচ্ছা না প্রাইমারি ওসাইটি তোমরা বলতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন যে প্রশ্নটা ভাইভা জিজ্ঞেস করে, at which stage ovulation occurs, মানে যখন ওভুলেশন হয় তখন জার্ম সেলের কোন স্টেজে থাকে। অলওয়েজ বলবা কি সেকেন্ডারি ওসাইট স্টেজে ওভুলেশন ঘটে, কারণ ওভাম কিন্তু না। ওভাম তখনই হবে যখন ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন কখন হবে, যদি কোনো একটা স্পার্ম থাকে তাইলে শুধু ফার্টিলাইজেশন হবে। বাট ওভুলেশনের সময় কিন্তু তখনও সে ডিভাইড করে ওভুলেশন মানে ওভাম স্টেজে যায় না, সে তখনও সেকেন্ডারি ওসাইট স্টেজে যায়। তাহলে খেয়াল রাখবা। ডিফারেন্স বিটুইন স্পার্মাটোজেনিস ও জেনেসিস মনে হয় বলছি। একটা হচ্ছে ইন্ট্রাউটেরিন লাইফে থেকে শুরু হয়, একটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওজেনেসিস, এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এটা ইন্ট্রাউটেরিন লাইফ থেকে শুরু হয়, আর এটা হচ্ছে পিউবার্টির পর শুরু হয়। এখানে হচ্ছে তোমার ইট কন্টিনিউস আপ টু 45 to 50 ইয়ার্স, ইট এন্ডস, ইট কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ, থ্রু আউট। তারপরে আরেকটা কি বললাম এরপরে, যে ও মানে ওজেনেসিস হচ্ছে অ্যারেস্ট হয়, মাল্টিপল টাইমস ইট ইজ অ্যারেস্টেড, বাট স্পার্মাটোজেনেসিস ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। স্পার্মাটোজেনেসিসে একটা প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে কয়টা ওভাম তৈরি হয়, একটা ওভাম। আর স্পার্মাটোজেনেসিসে, সরি এটা ছিল ওজেনেসিস, হ্যাঁ, আর স্পার্মাটোজেনেসিসে একটা প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় মোট চারটা স্পার্ম, চারটা স্পার্ম। ওকে, এগুলাই ডিফারেন্স। এরপর হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমরা আশা করি পরের দিন পড়ব। পরের দিন হচ্ছে ফার্টিলাইজেশন আর ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক একসাথে পড়ব। তো যাই হোক, আমি হচ্ছে আজকের ক্লাসের সাথে আজকের রিলেভেন্ট প্রশ্নগুলো আলাদা করিনি, কারণ ওইভাবে করতে গেলে খুবই অল্প কিছু প্রশ্ন থাকবে। এই জন্য তাও তোমরা যদি চাও আমি আজকের ক্লাসের পরই আজকের ক্লাসের রিলেভেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে পারি, যদি তোমরা চাও আর কি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা পরের দিনের ক্লাসটা করে একসাথে করি, কারণ কি, কারণ পরের দিনের ক্লাসে ফার্টিলাইজেশনটা আছে। তো ফার্টিলাইজেশনটা ছাড়া আসলে আজকের কোয়েশ্চেনগুলো একটু ইনকমপ্লিট রয়ে যায়। তো এই জন্য আজকে কোনো কোয়েশ্চেন আমি আর দেখাচ্ছি না। তো যাই হোক, তাহলে ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। এখন যদি কারো কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো। একটু রাস্ট মনে হতে পারে আজকের ক্লাসটা, বাট আই থিঙ্ক যে তোমরা হয়তো আগে অনেকেই মানে আমার আগের ক্লাসটা হয়তো দেখেছো, আগের ক্লাসগুলো, এই জন্য আমি আজকে খুব বেশি এলাবোরেট করলাম না আর। বাট তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আমাকে অবশ্যই ফিল ফ্রি, কোনো সমস্যা নেই, আমাকে বলো। ভাইয়া, হ্যাঁ, তাহলে পোলার বডি ফরমেশনের ইম্পর্টেন্সটা কি? মানে পোলার বডি কেন তৈরি হচ্ছে তাহলে ফিমেলের? পোলার বডি ফরমেশনের ইম্পর্টেন্সটা হচ্ছে কি, তোমরা অন্যভাবে যদি চিন্তা করো, পোলার বডিটার মানে পোলার বডির সাথে যে নর্মাল যে সেল, পোলার, দেখো এই পাশে আমি পোলার বডিটা আঁকলাম, আর এই পাশে আঁকলাম তোমার সেকেন্ডারি ওসাইট। হ্যাঁ, এই দুইটাতে দেখো ডিফারেন্সটা কোথায়, দুইটারই কিন্তু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সেম, তাই না? জাস্ট সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালটা অনেক ডিফারেন্ট। ওকে, মানে পোলার বডিতে কেন কম, সেটার কারণটা হচ্ছে কারণ সব দিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ডারি ওসাইটে। এই সেকেন্ডারি ওসাইটে কিন্তু একটা সময় এর ভিতরে স্পার্ম ঢুকে ফার্টিলাইজ করবে, তাই না? মানে এটা যখন ওভাম হবে একটা সময় সেই হচ্ছে জাইগোট তৈরি করবে।
ওকে, আমরা যখন পড়বো ফার্টিলাইজেশন তখন আমরা দেখব যে একটা জাইগোটে মেলের কন্ট্রিবিউশন অনলি 23টা ক্রোমোজোম, এছাড়া বাকি যে 23টা ক্রোমোজোম আর যত সেলুলার অর্গানেলি আছে, যত সাইটোপ্লাজম আছে, এগুলো সব আসতেছে ফিমেলের যেই ওভামটা থেকে। তাহলে চিন্তা করো, ফিমেলের ওভামে যা সাইটোপ্লাজম আছে এটাই কিন্তু পুষ্টি প্রদান করতেছে জাইগোটটাকে। তাহলে ফিমেল কি চাচ্ছে, ফিমেল বডি কি চাবে, তার ওই একটা ওভামে যত বেশি করে পারে সাইটোপ্লাজম দিয়ে রাখতে, তাই না? তার তো উদ্দেশ্য মেনলি প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে ওভাম তৈরি করলেই তার হয়। মেলের মতো এত অসংখ্য স্পার্ম তো তার তৈরি করতে হবে না, কিন্তু তার একটা ওভাম তৈরি করতে হইলেও এটা এনশিওর করতে হবে যে এই একটা ওভামে যেন যথেষ্ট পরিমাণ সাইটোপ্লাজম থাকে, যেটা জাইগোটের প্রথম দিককার পুষ্টি যোগান দিবে। এজন্যই পোলার বডিকে ডিপ্রাইভ করে তার এক্সেস সাইটোপ্লাজমটা দিয়ে দেওয়া হয় সেকেন্ডারি ওসাইটকে। মানে ফিমেলের পলিসি হচ্ছে অল্প জিনিস বানাবো বাট ভালো করে বানাবো, আর মেলের পলিসি হচ্ছে ভালো খারাপ জানি না, আমি বেশি বেশি বানাবো। ওকে, বুঝতে পারছো আপু? জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোয়েরি আছে কারো? হ্যালো, কোনো কোয়েরি আছে আর? মনে হয় নাই, কারণ এগুলা তোমরা অনেকবার পড়ছো। আমার যতদূর মনে আছে মেডিবিতে ক্লাস নেওয়া হয়েছিল এটার উপর। এছাড়া এর আগে ডিবেটিং ক্লাব থেকেও আমি ক্লাস ডিবেটিং ক্লাবের পেজ থেকে আমি ক্লাস নিয়েছিলাম। তো হয়তো এটা অনেকবার তোমরা দেখেছো, পড়েছো, ক্লাসেও পড়েছো, এই জন্য হয়তো কোয়েশ্চেন নেই আশা করি। তো যাই হোক, যদি কোয়েশ্চেন না থাকে আই থিঙ্ক আমরা শেষ করতে পারি আজকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর এক্সট্রিমলি সরি যে এত অড একটা টাইমে কোর্সটা রান করা হচ্ছে। এটা আসলে কিছু করার নেই। পড়াশোনাটা এতটাই আমাদের এখন প্যাথেটিক যে আমরা এখন কোন দিন ছুটি কোন দিন উৎসব আমরা আসলে খুব একটা খেয়াল রাখি না। দেখা যায় যে জীবন চলেই যায়, মাঝে মাঝে আমরা টাইম পেলে উৎসব পালন করি। ছোটবেলায় আমার কাছে যেটা মনে পড়ে যে আমাদের যে ঈদটা খুব ভালো করে পালন করতাম, কিন্তু এখনকার সময় কেমন জানি ঈদেও আর ওরকম ভাইব পাই না। হয়তো বড় হয়ে গিয়েছি, ফিলিংস গুলো ব্লান্ট হয়ে গেছে। ঠিক তেমনি এখন এরকম উৎসবের মধ্যেও আমাদের ক্লাস থাকে, যেমন আমাদের কলেজ কিন্তু বন্ধ দেয়নি, আমাদের ডিএমসির অনলাইন ক্লাস চলছে। ঠিক আছে, তো যাই হোক, হার্শ মানে এটাই হার্শ রিয়ালিটি আর কি। কিছু করার নেই, পড়াশোনা করো সবাই। আর যারা অ্যাকচুয়ালি এনজয় করছো উৎসবটা তাদের জন্য 48 ঘন্টা রাখা হবে আজকের ক্লাসটা, সো তোমরা যেন দেখে নিতে পারো। সো হ্যাপি হলিডেজ, সবাইকে শুভেচ্ছা আবার। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আর রাজীব ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথে আছেন এখন। ভাই আমার কাছে মনে হয় যে ক্লাসটা শেষ করা যায় আজকে। জি ভাই, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করে দিব। হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে, শেষ করে দিতে পারেন ভাই, মনে হয় কোয়েশ্চেন নেই কারো। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, হ্যাঁ। ঠিক আছে।